এই যে আমার ইতিহাস নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবো আমরা যে এখন তো আমাদের 2026 সাল, এটাকে বলা হয় খ্রিস্টাব্দ। মানে যীশু খ্রিস্টের অর্থাৎ ঈসা আলাইহিসসালামের জন্মের প্রায় এখন 2026 সাল হয়েছে। 2026 সাল পূর্বে উনি জন্ম নিয়েছিলেন। এই আরবি আমরা যদি ইংরেজি বছরের হিসাব চিন্তা করি, এখন খ্রিস্টাব্দ একটা আর খ্রিস্টপূর্ব মানে ঈসা আলাইহিসসালামের জন্মের পূর্বে। এখন জন্মের 5 বছর পূর্বে এটা বেশি দূরে, নাকি জন্মের 10 বছর ধরে এটা বেশি আগে? কোনটা বেশি আগে বলেন তো? এখন থেকে নিয়ে যদি বলি যে এখন 2026 সাল, তো তো খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব যদি চিন্তা করি, ঈসা আলাইহিস সালামের জন্মের একটা ঘটনা ঘটছে 5 বছর আগে, আর একটা ঘটনা ঘটছে 10 বছর আগে। কোন ঘটনাটা আগে ঘটছে বলেন তো? ঈসা আলাইহিস সালামের জন্মের 5 বছর পরে একটা ঘটনা ঘটছে, 5 বছর আগে একটা ঘটনা ঘটছে, 10 বছর আগে একটা ঘটনা ঘটছে। তো কোন বিষয়টা আগে ঘটছে, 5 না 10? কি বলেন? দশ। এটা সবাই যদি একটু ই করে লিখেন। 10 বছর আগে, হ্যাঁ। আর 5 বছর আগে হলো সাম্প্রতিক। এখন আমরা যদি চিন্তা করি যে খ্রিস্টপূর্ব 3500 সাল, অর্থাৎ ঈসা আলাইহিসসালামের জন্মেরও প্রায় 35 বছর, 3500 বছর আগে। এর জন্মের পরে যদি চিন্তা করি, এখন তো 2000 বছর হয়ে গেল, তার মানে 5500 বছর আগে ইরাকের দজলা নদীর তীরে, তৎকালীন নাম ছিল টাইগ্রিস, তো ওখানে অসিরীয় নামে এক জাতি বাস করতো, অসিরীয়। সেই জাতিরা আরবদের মধ্যে সর্বপ্রথম হিজামার প্রচলন করে। চিন্তা করে দেখেন তো, 5500 বছর, মানে এটা কি কোনো মুখের কথা? তো এত বছর আগে অসিরীয় জাতি আরবদের মধ্যে সর্বপ্রথম হিজাম প্রচলন করে। এরপর আরবদের মধ্যে এটা এটা চলতেছিল। কারণ মিশরের কথা যদি চিন্তা করা হয়, মিশরকে নিয়ে যারা গবেষণা করেন তার মধ্যে একজন হচ্ছেন জার্মান মিশরবিদ গেওর্গ এবার্স। ইনি একটা পুরনো পান্ডুলিপি খুঁজে পাইছে, যেটা আগের যুগের ছিল, মিশরের ছিল। ওই পান্ডুলিপির নাম হচ্ছে এবার্স প্যাপিরাস। এখন এইটা আপনার চিকিৎসা, যতগুলা বর্তমানে চিকিৎসা গ্রন্থ বেঁচে আছে, মানে সংরক্ষিত আছে, এর মধ্যে সবচেয়ে পুরনোতমদের মধ্যে একটা এটা। অনেক পুরনো একটা, এখানে অনেক কিছু লেখা আছে। কিভাবে ভেষজ ওষুধ দিয়ে চিকিৎসা করবে, কিভাবে হৃদরোগ, চর্মরোগ, চোখের সমস্যা, দাঁতের চিকিৎসা, মহিলাদের বিভিন্ন সমস্যা, এগুলা কিভাবে করতে হয় বিস্তারিত ওখানে লেখা থাকে, লেখা ছিল। এখন যদিও আমরা মনে করতেছি যে আমরা তো একটু গুগল করলেই পেয়ে যাই, একটু এর চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেই বলে দেয়। তো আসলে 100 বছর আগে, 50 বছর আগে ওই অবস্থা ছিল না, তাই না? তো এই এবার্স পেপিরাস হলো হিজামা, এই এবার্স পেপিরাস হলো কি, টিকে থাকা যতগুলা মানে পান্ডুলিপি আছে মেডিকেলের উপর, তার মধ্যে এটা একটা। এইটার মধ্যেও হিজামার কথা লেখা আছে। মিশর, তার মানে মিশরীয়রা অনেক আগে থেকে হিজামা করতো। এটা রচনা হয়েছিল আনুমানিক 1550 খ্রিস্টপূর্বে, মানে ঈসা আলাইহিসসালামের জন্মের 1550 বছর আগে। এখন হলো 2026 বছর, মানে আজ থেকে প্রায় এদিকে 2026, ওদিকে 1550, মানে বলতে পারেন আপনি 3575 বছর পূর্বে, মানে 3500 বছর আগে থেকেও মিশরে এই জামাত ছিল। হ্যাঁ। এমন না যে এটা এটা একদম একদম কাছের, একদম খুব দ্রুত বা খুব বেশি পুরনো না, এরকম না। এটা আলটিমেটলি অনেক বেশি পুরনো। ঠিক আছে। ওকে। তারপরে যদি আমরা চিন্তা করি চীন, চীনেও মোটামুটি 381 খ্রিস্টপূর্ব, মানে ঈসা আলাইহিস সালাম জন্মের প্রায় 400 বছর আগে থেকেই হিজামা চলে, মানে প্রায় 2400 বছর আগে থেকে চিন্তা এখনো চলে। হ্যাঁ। আবার গ্রিসের কথা চিন্তা করি, এগুলো আপনাদের ডিটেলস দেওয়া থাকবে, আপনাদের শীটে এগুলা ডিটেলস দেওয়া থাকবে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। আপনারা জাস্ট একটু দেখে নেবেন আর কি। হ্যাঁ। গ্রিসে ছিল, মেসিডোনিয়ায় ছিল, প্রাচীন মেসিডোনিয়া, হিপোক্রেটিস। এখন আমরা যদি ইউনানি চিকিৎসা বিজ্ঞানের যিনি জনক, হ্যাঁ, যাকে বাবা বলা হয়, মানে ইউনানি চিকিৎসা বিজ্ঞানের ফাদার বলা হয় যাকে, উনি হচ্ছে হাকিম বুকরাত, যাকে ইংরেজিতে হিপোক্রেটিস নামে অভিহিত করা হয়। তিনি, তারও জন্ম প্রায় মানে 450 খ্রিস্টপূর্ব, মানে আলটিমেটলি এখন থেকে 3000 বছর আগে। হ্যাঁ, তিনি সেই জমানায় কিছু লেখালেখি করেছেন। তখন আপনি সেটার মধ্যে কি করছেন দেখেন, এই যে আমার কাপের যে সাইজটা গোল হইতে হবে,
এটা উনি সেই জমানায় বলে গেছেন। হিজামার কাপের আকৃতি যে এটা গোল হলে ভালো, এটা উনি ওই জমানায় আজ থেকে 3000 বছর আগে বলে গেছেন। কারণ আমরা যদি চিন্তা করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গেলেন, মেরাজের রাতে সমস্ত ফেরেশতা ওনাকে হিজামার কথা বললেন, জিবরাইল আলাইহিস সালাম ওনাকে হিজামার কথা বললেন। এরপরে আমরা এটাকে আরো বিশেষ একটা আমল হিসেবে বানায় নিছি। বাকি এর আগেও এটা সারা দুনিয়ায় প্রচলিত ছিল, ঠিক না? তার মানে এটা কি মেরাজের রাতে আবিষ্কার হয়েছে, নাকি মেরাজের রাতেরও প্রায় ধরেন আরো 4500 বছর আগে থেকে দুনিয়াতে ছিল? কি বলেন? হিজামা চিকিৎসা কি মেরাজের রাতে আবিষ্কার করা হয়েছে, নাকি আগে থেকেই ছিল, ওই দিন জাস্ট সার্টিফাই করা হয়েছে? কোনটা? আগে থেকেই ছিল। অন্যরা কি বলেন? যে ওস্তাদ যে আগে থেকেই ছিল। তাও 1 2 100 200 1000 2000 বছর আগে ছিল না, 3 4 হাজার 5000 বছর আগেও ছিল। ঠিক আছে। এরপরে আমরা যদি দেখি, মুসলিমদের মধ্যে অন্যতম বিখ্যাত চিকিৎসক হচ্ছেন ইবনে সিনা, শায়েখ বু আলী ইবনে সিনা। ওনার জন্ম মোটামুটি 1000 বছর আগে। উনিও ওনার যে কিতাব আছে, প্রখ্যাত কিতাব, বিখ্যাত কিতাব, যেটা মেডিকেল কলেজে, অধিকাংশ মেডিকেল কলেজে পড়ানো হয়তো, ওই কিতাবেও তিনি হিজামার কথা লিখছেন। ওই কিতাবের নাম হচ্ছে কানুন ফিত তিব, ইংরেজি করা হয়েছে ক্যানন অফ মেডিসিন। হ্যাঁ, এই বইটা যদি আপনারা দেখেন, ক্যানন অফ মেডিসিন, ইংরেজি আরবিতে বলে কানুন ফিত তিব, মানে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন বিষয়, মৌলিক কিছু বিষয় উনি ওখানে তুলে ধরছেন। মজার বিষয় হলো এই বইও তিনি হিজামার কথা উল্লেখ করছেন। হিজামার সাথে সাথে ড্রাই কাপিং এর কথা উনি বলছেন। তারপরে যদি আমরা দেখি আল রাজি, আবু বক্কর ইবনে আবু বকর মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি। উনারও জন্ম প্রায় ইবনে সিনার আগে, উনি ইবনে সিনার 100 বছর আগে জন্ম নিয়েছেন। তো উনিও মোটামুটি ওনার যে কিতাব আছে, যেটার মধ্যে আপনার আল হাবি, বিখ্যাত একটা কিতাব, এটাও অনেকে মেডিকেল কলেজে পড়ানো হতো। মানে কানুন ফিত তো পড়ানো হতো, পাশাপাশি এই কিতাবটাও পড়ানো হতো বিভিন্ন মেডিকেল কলেজে। ওখানেও মানে উনি এই আল হাবি কিতাবে হিজামার কথা বলছেন। ঠিক আছে। মানে এইটা শুধু এখন যে বলা হচ্ছে তা না, এটা অনেক আগে থেকেই হিজামাটা মানে দুনিয়াতে প্রচলিত। এখন আমরা যদি চিন্তা করি বাংলাদেশে বিস্তার হইলো কেমনে? এখন বাংলাদেশের জন্ম কত সাল, কত বছর আগে বলেন তো? বাংলাদেশের জন্ম কেউ কি জানেন? বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম কত বছর পূর্বে হয়েছিল? 56 52 57। বছর পূর্বে। কি বলেন? ওইদিকে আপনি 29 ধরেন, আর এদিকে ধরেন 26, 55 বছর আগে। তো কোথায় আমরা 5000 বছরের ইতিহাস পড়তেছি, 3000 বছরের ইতিহাস পড়তেছি? তো এখন বাংলাদেশে আসলে কবে থেকে চালু হয়েছে এটা তো আসলে আলাদা করে বলা মুশকিল, আলাদা এগুলো কোনো রিসার্চ নাই। দেখা গেছে বাংলাদেশে যারা জামাতে গেছেন কিনা, তবলিগ জামাতে গেছেন কিনা, বাংলাদেশে হিজামা ছড়ানোর পেছনে এই তবলিগের মেহনতের বিরাট একটা অবদান আছে। কারণ কি, আমাদের দেশে যখন বিভিন্ন জামাত গুলা আসে, জামাত আসলে তাদের সাথে তো থাকে, তাদের সাথে সেট, হিজামার বিভিন্ন সেট থাকতো। তারা নিজেরা হিজামা করতো বা অন্যদেরকে হিজামা করে দিত টুকটাক প্রবলেম হইলে। তো বাংলাদেশের জামাতের সাথীরা দেখে এটাও খুব মানে পছন্দ করতো, আরে এটা সুন্নত চিকিৎসা। যখন তারা শুনতো যেটা সুন্নত চিকিৎসা, তো তখন তারা এটার প্রতি অনেক বেশি আকৃষ্ট হতো। এমনি ভাবে বাংলাদেশ থেকে অনেক তবলিগী সাথীরা দেশের বাইরে যেত, ওখানে গিয়েও তারা দেখে মোটামুটি এই এই চিকিৎসাগুলো ওখানে শিখে নেয়। ওখান থেকে আপনার বিভিন্ন জিনিস নিয়ে আসে, সরঞ্জাম নিয়ে আসে। ঠিক আছে। তো এটা আমরা মোটামুটি বলতে পারি যে বাংলাদেশে হিজামা ছড়ানোর পেছনে বড় একটা অবদান হচ্ছে এই তবলিগ জামাতের মেহনতের। ঠিক আছে। এর বাহিরে আরো অনেকের অবদান আছে, ছোট বড়। মানে আসলে এখন আমরা বাংলাদেশে যেটা দেখতেছি অনেক বড় আকারে হিজামা চলতেছে, এটা আসলে একদিনে হয় না, একক ব্যক্তির কোনো কাজ না, এটা অনেকে মিলে। যেমন ধরেন আব্দুল সবুর চৌধুরী সাহেবের নাম শুনছেন? সিলেটের শায়েখ আব্দুল সবুর চৌধুরী, ওনার নাম শুনছেন কেউ? জি না। আচ্ছা। উনি বা আমার জানা মতে উনি মানে প্রাতিষ্ঠানিকভাবে যে ট্রেনিং গুলা করানো হয়, এই যে আমরা আমরা কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে করাচ্ছি, ব্যক্তিগতভাবে করাচ্ছি না। আমাদের এই যে আমরা আপনাদেরকে ক্লাস করাচ্ছি, এনে এখানে করাচ্ছি। তো উনি অনেক আগে হিজামার মানে ট্রেনিং করাইছেন। ওনার কাছ থেকে ওই সময় শিখে অনেকেই চেম্বার দিছে।
তারপরে যদি চিন্তা করি আমি, লাইফ স্প্রিং এর নাম শুনছেন আপনারা? লাইফ স্প্রিং, ডাক্তার সুষমার নাম শুনছেন? ডাক্তার সুষমা রেজা, ডাক্তার কুশল, হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট, ওনাদের নাম শুনছেন কিনা? বেশ পরিচিত নাম। তো ওনাদের একটা হিজামা সেন্টার ছিল, নাম ছিল কাপিং সেন্টার বাংলাদেশ। এটা ছিল আপনার ধানমন্ডিতে। একটা সময় ওনারা ব্যাপক মেহনত করছেন হিজামা নিয়ে, হিজামার বিভিন্ন সাইন্টিফিক রিসার্চ, এমনকি হিজামা ট্রেনিং করানো, ব্যাপক মেহনত করছেন। তারপরে অবশ্য ওনারা বন্ধ করে ফেলছেন। এরপরে আমরা ধরতে পারি হিজামা প্ল্যানেট, যারা নাম শুনছেন, ডাক্তার রনি ভাই, সাইফুল তালুকদার রনি ভাইদের প্রতিষ্ঠান। ওনারাও প্রায় 2017-18 থেকে আহ হিজামা, ওনাদের অবদানটা হলো প্র্যাকটিস করা যায় প্রাতিষ্ঠানিক ভাবে, এটা ওনারা দেখাইছেন প্রথমে। মানে ডাক্তাররা ক্লিনিক খুলে, চেম্বার খুলে হিজামা করাইতে পারে, এইটা ওনারা শুরু করছেন। কারণ আসলে মানুষ তো ওই সময় হিজামাকে সিঙ্গা বলতো, তাই না? বলতো এটাতে সিঙ্গা। তো সিঙ্গা কি কেউ এসি এসি ক্লাসরুমে করে নাকি? এসি চিকিৎসা রুমে সিঙ্গা লাগায় কেউ? আর যদি বলা হয় সিঙ্গা, তাহলে তো মানুষ শিখতেও আসবে না, ট্রিটমেন্ট নিতেও আসবে না, তাই না? তো এরকম সুন্দর ক্লিনিক্যাল পরিবেশে আপনারা যদি যান ওনাদের চেম্বার গুলোতে, অনেক সুন্দর মাশাআল্লাহ, ওনারা শুরু করছেন। তারপর কাপিং সেন্টার বাংলাদেশ, যেটা বললাম, ডাক্তার কুশল, ডাক্তার সুষমা রেজা, ডাক্তার সাইদ মনসুর এনাম ভাই, হ্যাঁ, ও ডক্টর ডক্টর কাপিং কর্নার, এখন ওনাদেরটা আছে। তো চিকিৎসা চিকিৎসকদের কাজ, এটা আমরা সবসময় বলি। মানুষের আস্থা কখন আসবে? যখন দেখবে এটা চিকিৎসকরা করতেছে। এই বিষয়ে ওনাদের অবদান অনস্বীকার্য। এরপরে যদি আমরা চিন্তা করি, 2018 সালের শেষের দিকে মেহনত চলতেছিল, 2019 সালের শুরুর দিকে বাংলাদেশে আসেন ইন্ডিয়ার একজন প্রখ্যাত হিজামা নিয়ে কাজ করেন ওরকম ব্যক্তি, ডক্টর জুনায়েদ খান। হ্যাঁ, তো উনি 2019-এর ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটা ট্রেনিং করেন। আমরা মোটামুটি 15-20 জন ওই ট্রেনিং এ ছিলাম। উনি উনি যথেষ্ট একটা মানে হিম্মতওয়ালা লোক, যথেষ্ট মোটিভেটিং পাওয়ার আছে ওনার, মোটিভেশনাল পাওয়ার। উনি যে বাংলাদেশ সফর করে, বাংলাদেশে ট্রেনিং করে যাওয়ার পরে মূলত বাংলাদেশে হিজামার আরো ব্যাপক আরো জাগরণ শুরু হলো। কারণ ওখানে যারা ছিল ট্রেনিং এ ম্যাক্সিমাম হাতে গোনা কয়েকজনের মধ্যে প্রত্যেকেই চেম্বার দিছে। এবং এরপরে আমি ওনার ওখানে ভর্তি হইলাম ভারতে, ওখানে গেলাম। ওখান থেকে আসার আগে থেকে ট্রেনিং করানো শুরু করলাম। তো ওনারও একটা অবদান বাংলাদেশে হিজামার যে যে জাগরণ, হিজামার যে ছড়ানো, এটার পেছনে আহ ওই ডক্টর ডক্টর জুনায়েদ খান স্যার, ভারতের, ওনারও একটা অবদান আছে। এরপরে যদি আমরা চিন্তা করি যে আমাদের এক ভাই আছেন, নাম হচ্ছে আহ আরিফ ভাই, হ্যাঁ, মুস্তাফিজুর রহমান আরিফ ভাই। উনি থাকতেন কানাডায়, এখনো কানাডায় থাকেন। তো আমাদের মনে আছে 2017-18 দিকে, ওই সময় আমরা অনেকে হিজামা করতাম, কিন্তু আসলে হিজামার তো বই নাই কারো কাছে, বাংলা কোনো বই তখনও বেরোয় নাই। ওই অনলাইনে খুঁজে খুঁজে আমরা কোন পয়েন্টের কোথায় ছবিগুলো দেখেন, দেখবেন পাওয়া যায় সাদা কালার, সাদা কালো কালারের। ওগুলো দেখে দেখে আমরা বিভিন্ন জায়গায় হিজামা করতাম। তো আরিফ ভাই সমস্ত বাংলাদেশের থেরাপির সাথে সবাইকে ফেসবুকে একত্রিত করে মোটামুটি একসাথে একটা গ্রুপ করে, ওই গ্রুপে অনেক আলোচনা করতেন যে কিভাবে কি করতে হবে, কোন রোগের জন্য কোথায় করতে হবে, কিভাবে বিভিন্ন পয়েন্ট বানিয়ে দিতেন। কারণ ওই সময় উনি হিজাব অন্বেষণ থেকে পড়ে পড়াশোনা ওনার হয়ে গেছে। তো ওনারও একটা যথেষ্ট অবদান বাংলাদেশে হিজামার এই এই মেহনতের পিছনে। এরকম অনেকেই আছে। আলটিমেটলি আমরা যদি চিন্তা করি যে বড় একটা অংশের অবদানের কারণে বাংলাদেশে আজকে হিজামা এই পর্যায়ে আসছে। এখন এইখানে একটা কথা আসলে মানে বলে রাখা দরকার, যে যে কোনো চিকিৎসা পদ্ধতি যদি আপনি ছড়াইতে চান, তাহলে এখানে ডাক্তারদের অংশগ্রহণ লাগবে। ঠিক আছে? একটা সময় বাংলাদেশে মানুষের আগ্রহ ছিল হিজামার প্রতি, হিজামা শেখার প্রতি, হিজামা করার প্রতি, কিন্তু পর্যাপ্ত ইকুইপমেন্ট ছিল না, পর্যাপ্ত জনবল ছিল না। তো এখন তো ধরেন হিজামা অনেক বেশি বাড়ছে, জনবল বাড়ছে, মানুষ বাড়ছে, ইকুইপমেন্টের এখন আর সহজলভ্য হয়েছে, বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এই পর্যায়ে আসার পেছনে অনেকের অবদান। তো সবাই মিলে আজকে এই অবস্থা আর কি। তো ওই জন্য আমরা যারা হিজামা করতেছি, করতে মানে করব, আহ যেমন ধরেন অনেকেই এটাকে বলতো সিঙ্গা, হিজামার নামটা কি সিঙ্গা দিয়ে বলতো। তো আমরা এটা তো আসলে অনেক বেশি একটা কষ্টের বিষয়, যে সিঙ্গা শুনলে কিন্তু কেউ আসবে না। যদি শুনে এটা সিঙ্গা, তাহলে কি হিজামা করাইতে আসবে?
করাতে আসবে না। সিঙ্গা আলাদা জিনিস, হিজামা আলাদা জিনিস। সিঙ্গার মধ্যে দেখবেন আপনারা এমনি মুখে দিয়ে টান দিয়ে রক্ত বের করে ফেলে। তো আসলে রক্তকে আপনি জীবনে ড্রাই কাপিং করে করে রক্ত বের করতে পারবেন? রক্ত বের করতে পারবেন না। সে যদি কাটতো তাহলে তো একটা কথা ছিল, কাটে তো না। যারা কাটে তাদের কথা আলাদা, কাটতে পারলে তো ভালো ছিল। তো এখানে একটা ধোঁকাবাজি তাদের আছে। আমি আপনাদেরকে এই ডিটেলস লেকচার শিট দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, ওখানে আপনারা ইনশাল্লাহ এটা দেখে নেবেন। হ্যাঁ,